গণমাধ্যমে অশনি সংকেত, ব্যাংকের বিজ্ঞাপন বন্ধ, সরকারি বেসরকারি বিল ও বকেয়া, গণতন্ত্রের স্তম্ভ রক্ষায় পদক্ষেপ নেওয়ার আহ্বান। করোনায় দেশে আরো 37 প্রাণহানি, আক্রান্ত মাশরাফি। টেস্ট নিয়ে ভোগান্তির শেষ নেই, হবিগঞ্জে ফুটবল দর্শক সমাগম নিয়ে সমালোচনার ঝড়। কামাল লোহানীর চিরবিদায়, ছিলেন করোনা আক্রান্ত, দাফন হবে সিরাজগঞ্জের পারিবারিক কবরস্থানে, অপূরণীয় ক্ষতি বলছেন সহযোদ্ধারা। নেতাদের আক্রান্ত ও মৃত্যুই মানুষের পাশে থাকার প্রমাণ বলছে আওয়ামী লীগ। মাঠে থাকার দাবি বিএনপির, ঘরে থেকে অভিযোগ বাম নেতাদের। করোনার ভয় হার মানছে মানবিকতা, হৃদয় বিদারক অভিজ্ঞতা অ্যাম্বুলেন্স চালকদের, মহামারীকালে চোখ রাঙাচ্ছে ডেঙ্গুও। পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রভাবের শঙ্কা, বর্ধিত উৎসে কর কমানোর পরামর্শ সিপিডির। বাংলাদেশকে $105 কোটি দেবে বিশ্বব্যাংক। এবং লাদাখ নিয়ে ফের উত্তেজনা, গালওয়ান নিজের বলে আবারও দাবি চীনের, ছাড় দিতে নারাজ ভারত। সীমান্তে সামরিক শক্তি বাড়িয়েছে দিল্লি ও বেইজিং। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি সানজিদা ইসলাম। শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। সংকটে গণমাধ্যম, বিজ্ঞাপন কমে যাওয়া, বকেয়া বিল আটকে থাকা সহ নানা কারণে অনিশ্চয়তার দিকে যাচ্ছে দেশের সংবাদ শিল্প। এমন বাস্তবতায় ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের বিজ্ঞাপন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন সংবাদ শিল্পের নেতারা। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ রক্ষায় সরকারের পদক্ষেপ নিয়েও কথা বলেন তারা। আরও জানাচ্ছেন তানজির মেহেদি। করোনার খরতাপ লেগেছে সংবাদ শিল্পে। 2 মাসেরও বেশি সময় ধরে অচল ছিল দেশ, ফলে আসেনি বিজ্ঞাপন, আদায় হয়নি বকেয়া টাকা, সরকারের পক্ষ থেকেও আসেনি কোনো প্রণোদনা। ফলে প্রতিষ্ঠান বাঁচাতে হিমশিম খাচ্ছেন গণমাধ্যম মালিকরা। এর মধ্যে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বিএবি ঘোষণা দিয়েছে, আগামী 1 বছর গণমাধ্যমে কোনো বিজ্ঞাপন দেবে না তারা। এ ধরনের সিদ্ধান্ত ব্যাংক এবং গণমাধ্যমের মধ্যে বিদ্যমান সুসম্পর্কে চির ধরাতে পারে বলে আমার মনে হয়। এই অবস্থায় ঘোষণা দিয়ে বিজ্ঞাপন বন্ধের যে সিদ্ধান্ত থেকে সরে আসবার জন্য আমি ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশকে বিশেষভাবে অনুরোধ করছি। তার ব্যবসায়িক প্রয়োজনে যে কাউকে অ্যাডভার্টাইজ দিতে পারে না দিতে পারে, তার ব্যক্তিগত ব্যাপার বা তাদের আভ্যন্তরীণ ব্যাপার। তো এটার ব্যাপারে আমি মনে করি ব্যাপ যেটা করেছে এটা ব্যাপের উদ্ধার করা উচিত, এটা কোনো মতে সমর্থনযোগ্য না। বিজ্ঞাপন কমার কারণের জন্য যে অর্থনৈতিক সংকট সৃষ্টি হচ্ছে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতে, তার ফলে কিন্তু এই মিডিয়ার ক্ষেত্রে একটা বড় ধরনের অনিশ্চয়তা বিরাজ করছে। সংকট নিরসনে সরকারের উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন সাংবাদিক ও গণমাধ্যম মালিকরা। সরকার যে একটা স্টিমুলাস প্যাকেজ দিয়েছে, সেখানে মিডিয়া কোনো রকম সাহায্য সহযোগিতা পাচ্ছে না। এই স্টিমুলাস প্যাকেজের মধ্যে মিডিয়াকে অন্তর্ভুক্ত করতে পারলেই আমরা এই সমস্যা থেকে উত্তরণ করতে পারি। যে বকেয়াটা আছে, এই বকেয়ার একটা অংশ, কি অংশ, আমি যদি বলি যে 30% যদি তারা এই বছর দিয়ে দেয়, অর্থাৎ যে বছরটা আছে তাতেও গণমাধ্যম অনেক সাপোর্ট পায়। চলমান এই সংকটে সরকারের কাছে গণমাধ্যম বান্ধব দৃষ্টিভঙ্গি আশা করে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো। সুযোগ নয়, শুধু সরকারের দায়িত্ব রয়েছে, কিন্তু সরকার সেই দায়িত্বটা কিভাবে পালন করবে? সরকারের কাছে গণমাধ্যম কি চায়, কেন চায়, কিভাবে চায়, এই বিষয়টি নির্দিষ্ট করতে হবে। আমরা গভর্নমেন্টকে বিনে পয়সা সার্ভিস দেই, স্ক্রল বা টিকার চালিয়ে, এই সার্ভিসটা বিজ্ঞাপন আকারে সরকার দিতে পারে। সংকটকালে দেশ ও জাতির স্বার্থে গণমাধ্যমের পাশে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগ থাকা প্রয়োজন বলে মনে করেন এই গণমাধ্যম বিশেষজ্ঞ। আমি আশা করব যে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান, সেটা ব্যাংকিং প্রতিষ্ঠান হোক, সেটা শিল্প প্রতিষ্ঠান হোক, সেটা ব্যক্তি প্রতিষ্ঠান হোক, সেটা সরকারি প্রতিষ্ঠান হোক, এখন এটা আমাদের সামগ্রিক দায়িত্ব। আমাদের সকলে মিলে এই দায়িত্ব পালন করতে হবে যে গণমাধ্যমগুলো যেন এই সময় কোনোভাবে কোনো সংকটে না পড়ে যায়। গণমাধ্যম সংকটে পড়লে গুজব সেই জায়গাটি দখল করে নেবে বলে সতর্ক করেন আরিফিন সিদ্দিক। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। করোনা পরিস্থিতি
24 ঘন্টায় দেশে নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন আরও ৩,২৪০ জন, ঝরে গেল আরও ৩৭ প্রাণ। শনিবার দুপুরে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 1,08,775 জন এবং মোট মৃত্যু 1,425 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 14,031টি। এছাড়া নতুন করে 1,048 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 43,993 জন। গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,240 জন এবং এ পর্যন্ত শনাক্ত 1,08,775 জন। 24 ঘন্টা শনাক্তের হার 23.09%। 24 ঘন্টা সুস্থ হয়েছেন 1,048 জন, এ পর্যন্ত সুস্থ 43,993 জন। শনাক্ত করোনায় আক্রান্ত হয়েছেন ক্রিকেটার ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। জানা গেছে শুক্রবার তার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। এর আগে গেল কয়েকদিন ধরেই জ্বর অনুভূত হচ্ছিল মাশরাফির। এরপর করোনা টেস্ট করান তিনি। শুক্রবার রিপোর্টে পজিটিভ আসে। বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন মাশরাফি। হালকা জ্বর ছাড়া এই মুহূর্তে অন্য কোনো উপসর্গ নেই তার। তবে আগে থেকেই কিছুটা অ্যাজমা সমস্যায় ভুগছিলেন নড়াইল এক্সপ্রেস। এর আগে মাশরাফির শাশুড়ির করোনা পজিটিভ ফলাফল আসে। করোনা পরিস্থিতি খারাপের দিকে যাওয়ার পর থেকেই নিজের সংসদীয় আসনে করোনা মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নেন এই সাংসদ। বিশ্বজুড়ে করোনার প্রকোপ বাড়ছে। 24 ঘন্টার রেকর্ড সংখ্যক 1,80,000-এর বেশি মানুষের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে, আর একদিনে প্রাণ গেছে 5,000-এরও বেশি মানুষের। এসব ঘটনায় বিশ্বে কোভিড-19-এ মোট মৃতের সংখ্যা 4,63,000 ছাড়িয়েছে, আর মোট আক্রান্তের সংখ্যা 87,87,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 700-র বেশি মানুষের, বেড়েছে সংক্রমণও। ব্রাজিলে একদিনে 1200-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে ইউরোপে করোনা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। মহামারী ভাইরাসে ক্রমেই বিপর্যস্ত হয়ে পড়ছে ভারত। 24 ঘন্টায় 14,000-এর বেশি মানুষ সংক্রমিত হয়েছে। বিশ্বব্যাপী করোনা ভাইরাস বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। তবে স্বস্তির খবর হলো বিশ্বব্যাপী এ পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন 46,47,000-এর বেশি মানুষ। উচ্চ হারে সংক্রমণের পরও চট্টগ্রামে করোনা টেস্ট নিয়ে নানা ভোগান্তি রোগীদের। নমুনা দেওয়ার পর এক সপ্তাহেও মিলছে না ফল। এতে আগে থেকেই সাবধান হতে পারছেন না রোগীরা। দীর্ঘসূত্রিতায় অনেকে অজান্তেই ছড়াচ্ছেন ভাইরাস। পরিস্থিতি বিবেচনায় রেড জোনের বাসিন্দাদের রিপোর্ট 24 ঘন্টার মধ্যে দেওয়ার আহ্বান মেয়র ও সচেতন নাগরিকদের। স্বাস্থ্য পরিচালক বলছেন, ধারণ ক্ষমতার বেশি নমুনা সংগ্রহ করায় রিপোর্ট দিতে দেরি হয় ল্যাবগুলোর। নয়ন বড়ুয়া জয়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজধানীর পর এখন করোনার সর্বোচ্চ সংক্রমণ চট্টগ্রামে। দিনে দিনে আক্রান্তের হারও বাড়ছে নগরবাসীর দুশ্চিন্তা। সংক্রমণ নিয়ে ভয়ের পাশাপাশি এখন যোগ হয়েছে পরীক্ষার জন্য নমুনা দেয়া এবং রিপোর্টের জন্য অপেক্ষা। পরিস্থিতি এমন যে রেড জোনের রোগীরাও টেস্টের রেজাল্ট পান সপ্তাহ পার করে। এতে ভাইরাস সংক্রমণের হার যেমন বাড়ছে, তেমনি আগে থেকে সতর্ক না হওয়ায় মৃত্যুর হারও বাড়ছে। রোগীটা মারা গেছে, মারা যাওয়ার প্রায় এক সপ্তাহ পর ওই রোগী যে করোনা শনাক্ত বা করোনা পজিটিভ হচ্ছে ওটা পাওয়া যাচ্ছে। রিপোর্ট যদি আমরা 2-1 দিনে সংগ্রহ করতে পারতাম তাইলে যে কোনো জায়গায় সহজেই আমরা ট্রিটমেন্ট করতে পারতাম। সিটি মেয়রের আহ্বান, সংক্রমণ হার কমাতে রেড জোনের বাসিন্দাদের টেস্ট রেজাল্ট 24 ঘন্টায় সরবরাহের। 4টি ল্যাবের যে সক্ষমতা, প্রতিদিন উনি ওনাদের সাথে যোগাযোগ করে কতটি পরীক্ষা উনি করতে পারবেন আছে, ওই হিসেবে যদি উনি সংখ্যাটা নির্ধারণ করে দেন তাহলে প্রতিদিনের নমুনা সংগ্রহের রেজাল্ট আমরা প্রতিদিন পেয়ে যাব। স্বাস্থ্য পরিচালক অবশ্য বলছেন, ল্যাবগুলোর সক্ষমতার উপর ভিত্তি করে নমুনা সংগ্রহ হলে সবাইকেই 24 ঘন্টায় রিপোর্ট দেওয়া সম্ভব। পিসিআর মেশিন আরও সরবরাহ করার জন্য সরকার বিভিন্ন মহলে আমরা বলেছি কথা, বেসরকারিভাবেও বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে আসছে। আর বুথের ক্যাপাসিটিকেও আমরা একটা নির্দিষ্ট সংখ্যার মধ্যে বেঁধে দিতে চাচ্ছি। চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত প্রায় 6,000 মানুষের করোনা শনাক্ত হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন জাতির বাতিঘর বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী।
মুক্তিযুদ্ধকালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক এবং 21 পদকপ্রাপ্ত সাংবাদিক কামাল লোহানীর চলে যাওয়া জাতির জন্য অপূরণীয় ক্ষতি বলে মনে করেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিশিষ্টজনরা। সিরাজগঞ্জে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন এই গুণীজন। আলী তালুকদারের প্রতিবেদন। শনিবার সকাল 10টায় রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট অব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী মারা গেছে। গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেন তার ছেলে সাগর লোহানী। উনি আমাদেরকে বেশি সময় দিলেন না। এখানকার ডাক্তাররাও প্রাণান্ত চেষ্টা করেছেন গতকাল, আজকে ভোর পর্যন্ত ওনারা চেষ্টা করেছেন। ভোর 6:30টার সময় ওনাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে, কিন্তু উনি ফিরে আসেননি। আমরা 10:15টার দিকে 10:10-এ ওনার লাইফ সাপোর্ট খুলে দিতে বলেছি। সদ্য প্রয়াত 21 পদকপ্রাপ্ত সাংবাদিক, ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা কামাল লোহানীর মৃত্যুর পর কথা বলেন হাসপাতালের পরিচালক। উনি অত্যন্ত মারাত্মকভাবে অসুস্থ ছিল। আর এই কোভিডের সময় এরকম অসুস্থতাজনিত রোগী খুব বেশি রিভার্স হয় নাই, আমরা জানিয়েছি। তো এটা কিন্তু শুরু থেকে উনি খারাপ অবস্থায় উনি আসলে আইসিইউতে ভর্তি ছিল। ওরা জাস্ট একটা আইসিইউ থেকে শুধু আমাদের এখানে ট্রান্সফার করা হয়েছে। জাতির বাতিঘর হিসেবে সুপরিচিত এই সাংস্কৃতিক ব্যক্তির মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমবেদনা জানিয়েছেন শোক সন্তপ্ত পরিবারকে। পৃথক বাণীতে তারা বলেন, দেশ একজন প্রগতিশীল ব্যক্তি এবং অসাম্প্রদায়িক চেতনার অসাধারণ যোদ্ধাকে হারালো। তার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। এই সময়টিতে যাদেরকে হারাচ্ছি, সেই জায়গাটি তারা আমাদের কখনোই ফিরে পাবো না। আমরা সেই জায়গাটির কখনোই পূরণ করার মতো আমি দেখি না। আপাত দৃষ্টিতে অদূর ভবিষ্যতে তো দেখি না, সুদূর ভবিষ্যতেও হবে কিনা সেটি আমরা দেখছি না। এরপর মরদেহ নেওয়া হয় বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠীর প্রাঙ্গণে। সেখানে সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসা জানান। বাংলাদেশকে পথ দেখানোর জন্য তাদের যে সংগ্রাম, সেই সংগ্রামের গুরুত্ব অনেক। আজকে তার এই বিদায়ে, তার এই মৃত্যুতে একটা অপূরণীয় ক্ষতি দেশ জাতি করলো। আগামী প্রজন্ম, বাংলাদেশের সকল মানুষ আমরা অঙ্গীকারবদ্ধ থেকে তার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। ঢাকায় প্রথম জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় সিরাজগঞ্জের গ্রামের বাড়িতে। সেখানে মায়ের কবরে দাফন করা হবে জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। করোনার এই মহামারীতে ব্যক্তি ও সামাজিক পর্যায় থেকে যখন নানা উদ্যোগের কথা শুনছি, তখন প্রশ্ন উঠেছে কি করছে রাজনৈতিক দলগুলো। আওয়ামী লীগ নেতাদের দাবি, শুরু থেকেই গ্রাম থেকে শহর সব পর্যায়ে তাদের পক্ষ থেকে বিরামহীনভাবে সহায়তা করা হচ্ছে। দলের সিনিয়র নেতাদের মৃত্যু তার সবচেয়ে বড় প্রমাণ। বিএনপি বলছে শুরু থেকেই মাঠে আছেন তারা, আর সরকারের বিরুদ্ধে সমন্বয়হীনতা সহ নানামুখী সমালোচনায় ব্যস্ত বাম নেতারা। তৌফিক মাহমুদ মুন্নার প্রতিবেদন। মহামারী করোনা ভাইরাসে পুরো বিশ্বের সাথে বাংলাদেশ কঠিন সময় পার করছে। দিন যতই বেড়ে চলেছে, ততই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ও মৃত্যু হার বাড়ছে। বাংলাদেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা লাখ পেরিয়ে গেছে। এমন বাস্তবতায় করোনাকালে সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর ভূমিকাও গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের ভূমিকা নিয়ে দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, অন্য দল যখন ডিপ ফ্রিজে, তখন ক্ষমতাসীন দল মাঠে, যার প্রমাণ করোনা আক্রান্ত দলের নেতারা। করোনার সময় আওয়ামী লীগে যে জনগণের খেদমতে ছিল জননেত্রী শেখ হাসিনার নির্দেশে, তার প্রমাণ হলো যে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা মৃত্যু করে ঢলে পড়লেন। আওয়ামী লীগের বহু জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ের নেতা কর্মী, এমপি, মন্ত্রী থেকে শুরু করে এমন কেউ নাই যে গুরুতর অসুস্থ হয় নাই। তবে সরকারকে ব্যর্থ অভিহিত করে বিএনপি বলছে, তাদের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এত হামলা মামলার পরেও তারা যেভাবে মানুষের সাহায্য করছে তা দৃষ্টান্ত। সুতরাং একটা বিরোধী দল কোনো ইতিহাস নাই যে সমগ্র দেশব্যাপী এরকম একটা বিপর্যয়ে একেবারে সর্বস্তরে মানুষের পাশে দাঁড়িয়েছে। মানে আমি গর্বিত এই দলটি যে আমাদের নেতা কর্মীরা এত নিপীড়িত নির্যাতিত হওয়ার পরও মানুষের পাশে দাঁড়িয়েছে আজকে দলের আহ্বানে। সেটা আমরা সবাই গর্ব ফিল করছি এবং এখনো করে যাচ্ছে, এবং এই কার্যক্রম কিন্তু পরিধি বাড়ছে। ভিন্ন মত জাসদ সভাপতির। তিনি মনে করেন, সরকারকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে সমন্বয়ের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রীর যে
দিক নির্দেশনা অনুযায়ী যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যারা আছেন, সেই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এখানে অনেক গাফিলতির পরিচয় দিয়েছে, অনেক দুর্নীতির পরিচয় দিয়েছে, সমন্বয়হীনতার পরিচয় দিয়েছে, অদক্ষতার পরিচয় দিয়েছে। এগুলো শোধরানো দরকার এবং যার জন্যে আমাদের অনেক যেটুকু আমরা সফলতা অর্জন করতাম তার থেকে কম সফলতা অর্জন করতাম। করোনা মোকাবেলায় সবারই ভূমিকা রাখা জরুরি বলে মনে করেন রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। করোনা পরিস্থিতির মধ্যেই হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল দেখতে ভিড় করেন হাজারো মানুষ। শুক্রবার বিকেলের এই ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দর্শনার্থীদের বেশিরভাগের স্বাস্থ্য সুরক্ষায় কোনো পদক্ষেপই ছিল না। ফাইনাল খেলা পুরোটা চললেও পুরস্কার বিতরণের আগে হস্তক্ষেপ করে স্থানীয় প্রশাসন, বন্ধ করে দেয় আয়োজন। শ্রীকান্ত গোপের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। এই ছবি দেখলে কে বলবে দেশে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে, প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে শনাক্ত ও মৃতের সংখ্যা। লকডাউন সহ নানা পদক্ষেপের পরও সংক্রমণ যেখানে ঊর্ধ্বমুখী, সেখানে ফুটবল ম্যাচের ফাইনাল দেখতে প্রায় 50,000 মানুষের উপস্থিতি। করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব এবং মাস্ক ব্যবহারের কথা বলা হলেও সব নির্দেশনা উপেক্ষা করে এসব মানুষ ফুটবলে মজেন। হবিগঞ্জের নবীগঞ্জের বড় ভাকুর ইউনিয়নের হালিমপুরে বেশ কিছুদিন ধরে ফুটবল টুর্নামেন্ট চলছে। যদিও করোনাকালে এ ধরনের জনসমাগম রোধে হস্তক্ষেপ করেনি স্থানীয় জনপ্রতিনিধিরা। শুক্রবার ফাইনাল খেলা পুরোটা চললেও পুরস্কার বিতরণের আগে হস্তক্ষেপ করে স্থানীয় প্রশাসন। আমি তো জানি না রে ভাই, এখানে তো খেলা যে ওর বা কি অনুষ্ঠান হয়েছে আমি জানি না। ওরার আগে জানতাম যে আমি ভূমিকা নিতাম বা এটা ক্যান্সেল করতাম, এটা তো আমি জানি না বের পূর্বে। আমাকে যখন জানাইছে, আমি যখন জানতে পারছি তখনই আমি সাথে সাথে থানা থেকে পুলিশ পাঠানোর কথা বলছি। তারপরে আমি ওই শয়তান যে আয়োজন করছে নাম যার পাইলাম তারে ফোন দিয়ে বললাম, তো তারা বললো যে স্যার আমরা খেলা বন্ধ করে দিচ্ছি। যেখানে সারা দেশে সরকার চেষ্টা করতেছে কোয়ারেন্টাইনে রাখার লেগে, যেখানে আইসোলেশনের জন্য বলতেছে সরকার, আমরা নিজেরাও মনে করি আইসোলেশনে থাকা উচিত। সেখানে এত বড় একটা ম্যাচ করে এলাকার মানুষকে একত্রিত করা, এটা করোনার জন্য একটা ভয়াবহ অবস্থা। সোনার নৌকা ও সোনার বৈছা পুরস্কারের এই টুর্নামেন্টের আয়োজক ছিলেন বড় ভাকুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মেহের আলী মালদার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সন্ধ্যা সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছে। ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। চোখের সামনে অনেকেই হয়ে গেছে লাশ। প্রিয় পিতার মরদেহের কাছে যেতে চায়নি সন্তানেরা। প্রিয়তম স্ত্রীর মরদেহ পড়ে থেকেছে দূরে। আক্রান্ত হওয়ার ভয়ে সম্পর্কের সহজ সমীকরণ বদলে দিয়েছে মানুষ। এমনকি হাসপাতালে ঘুরে চিকিৎসকের কাছে যাওয়ার আগেই জলজ্যান্ত মানুষ হয়ে গেছে লাশ। এমন অনেক হৃদয় বিদারক দৃশ্যের সাক্ষী ঢাকা মেডিকেল কলেজ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অ্যাম্বুলেন্স চালকরা। আলী তালুকদারের রিপোর্ট। মহামারী করোনার ছবলে পুরো বিশ্ব, মৃত্যুর তালিকায় যোগ হচ্ছে অনেক প্রাণ। অতিমারির এই সময়ে মরণ আর বেঁচে থাকার লড়াই খুব কাছে থেকে দেখেছেন রোগীবাহী অ্যাম্বুলেন্স চালকরা। তাদের চোখের সামনেই লাশ হয়ে গেছে অনেকে। স্বজন ছাড়া মরদেহ চালকরা নিয়ে গেছেন কবরস্থানে। একটা মানুষ যদি যখন মারা যায়, ওই তার যদি ছেলে থাকে বা পোলাপান থাকে বা কোনো গার্জিয়ান থাকে, তারা কেউ ধরে না। আমি কালকে এই জায়গাতে একটা লাশ উঠাইছি, আমি নিজেই গাড়িতে, ঠিক আছে। আমি লাশটা ধরছি, আর যারা গোসল করাইছে তারাই ধরছে, আর যারা লাশের লোক হেরা করতে ড্রাইভারে ধরে উঠে। এখন পরিস্থিতি যেরকম কবরস্থানে মাটি যাওয়া যায়, ওইরকম কবরস্থানে নেয়, দেখা গেছে একদিন 2 দিনও রাখতে হয়। কষ্ট তো লাগে, তার সঙ্গে সম্পদ অনেক কিছু, অনেক কোটিপতি, অনেক কিছু হয়ে গেছে, কিন্তু ধরার মতন কোনো লোক নাই। তারপরও লাশ বহন করে কি যথাযথ সম্মান পেয়েছেন চালকরা? রয়েছে মিশ্র অভিজ্ঞতা। এলাকায় গেলে মানুষ গাড়ি দেখলে এমনভাবে ভাব করে লাগে যে আমি একটা আজরায় এসে পড়ছি। আমাদের কষ্টটা আমাদের মনে থেকে যাবে, আমাদেরকে দেখার মতো কেউ নেই। আমরা গাড়ি নিয়ে যখন দেশ বিদেশ যাইতেছি করোনা রোগী হলে, এখন আমাদের জন্য প্রায় জায়গায় হোটেলও ঠিকভাবে খাবার দেয় না। আমাদের অ্যাম্বুলেন্স ড্রাইভার দেখলে হোটেলও দাঁড়াইতে অনেক সময় যায় না।
এই অ্যাম্বুলেন্স চালকদের অভিজ্ঞতায় জমা রইল মহামারীর সময়ে মানবতা রক্ষা না রক্ষার নানা ঘটনা। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। ডেঙ্গু ভাইরাস প্রতিরোধের বিষয়টিকেও সমান গুরুত্ব দিয়ে সতর্ক হতে নগরবাসীকে পরামর্শ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নিজেদের বাড়ির আঙিনা সহ এখন থেকেই রাজধানীর নির্মাণাধীন সরকারি বেসরকারি ভবন এবং স্থাপনাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও প্রস্তুত হতে নির্দেশনা পাঠিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আক্রান্তের সংখ্যা এখনও আশঙ্কাজনক নয়, কিন্তু আগামী 2 মাস অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলছে স্বাস্থ্য অধিদপ্তর। বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে। গেল বছরের ঠিক এই সময়ে নগরবাসীকে দিনরাত আতঙ্কিত করে তুলেছিল ডেঙ্গু। জুন জুলাই থেকে আগস্ট এই 3 মাসেই জনজীবন তছনছ করে দেয় ডেঙ্গু। আর এই ভাইরাসের পোষক ঘাতক এডিস মশার আবাসস্থল হিসেবে চিহ্নিত করা হয় সরকারি বেসরকারি ভবন এবং নির্মাণাধীন বিভিন্ন স্থাপনায় জমে থাকা বৃষ্টির পানি। যদিও গেল 3 মাসে ঢাকা উত্তর সিটির পরিসংখ্যান বলছে ডেঙ্গু শনাক্তে আসা ব্যক্তিদের মাঝে আক্রান্তের সংখ্যা 100 জনে মাত্র 4 জন। কিন্তু ডেঙ্গু নিয়ন্ত্রণে এমন দাবি করে আত্মতৃপ্তিতে ভুগতে চায় না উত্তর সিটি। প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বললেন, তাদের প্রতিটি শনাক্ত কেন্দ্রে ডেঙ্গু পরীক্ষার পর্যাপ্ত টেস্ট কিট নাগরিকদের জন্য বিনামূল্যে প্রস্তুত রাখা হয়েছে। আপনি যেখানে এখন হসপিটালগুলোতে কিন্তু আপনার অনেক রোগী আছে এবং করোনা রোগী বিশেষ করে যেখানে আছে, সেখানে যদি করোনার পাশাপাশি যদি ডেঙ্গুর প্রকোপটা বাড়ে তাহলে সেখানে কিন্তু আমাদের আরও লোকজনের মধ্যে আপনার আতঙ্ক ছড়িয়ে যাবে। পুরো হসপিটালের আশপাশ আমরা আমাদের কার্যক্রমটা জোরদার করবো, লার্ভিসাইডিং এবং ফগিংয়ের কার্যক্রমটা। সরেজমিনে তারা দেখেছেন নির্মাণাধীন ভবনগুলোর পরিচ্ছন্নতা সন্তোষজনক নয়। যেখানে কোটি কোটি টাকার একটা কনস্ট্রাকশন হচ্ছে সেখানে যদি একটা হ্যান্ড স্প্রে মেশিন এবং কিছু টেমিফজ লার্ভিসাইডিং এর যদি পেস্টিসাইড তারা কিনে যদি কাজ করে, তাহলে আমি মনে করি যে এটা খুব একটা কঠিন কাজ না, আসলে তারা অনেকটাই উদাসীন। সারা দেশে গেল 6 মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 3 শতাধিক। এই সংখ্যা আশঙ্কাজনক নয়, তবে সচেতন থাকার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। জানুয়ারি থেকে আজকে পর্যন্ত আমাদের 313 জন পেশেন্ট ছিল আক্রান্ত। তারা কিন্তু সবাই কিন্তু সুস্থ বাড়ি ফিরে গেছেন। এখন আমরা কোনো মৃত্যুর তথ্য পাইনি। সব করে গত বছর যেখানে আমাদের সবচেয়ে বেশি হার ছিল 19 বছরের মধ্যে 1 লাখের উপরে ছিল, যেটা সারা বাংলাদেশ আমার ছড়ানো ছিল। এবং আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু কিট অলরেডি পৌঁছে গেছে জেলা উপজেলাতে, যাতে সবাই ডেঙ্গু টেস্টটা করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, কোভিড-19 ধাক্কায় স্বাস্থ্যসেবার মান এরই মধ্যেই তলানিতে। এখনই সতর্ক না হলে ডেঙ্গু ভাইরাস সক্রিয় হয়ে পরিস্থিতি আরও জটিল করে তুলবে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। সন্ধ্যার সংবাদে আবারও বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত সন্ধ্যার সংবাদে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। আগামী অর্থ বছরেও পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রবৃদ্ধির আশঙ্কা করছেন উদ্যোক্তা ও গবেষকরা, যা থেকে ঘুরে দাঁড়াতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ ক্রেতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ উদ্যোগ নেওয়ার কথা বলছেন বিশ্লেষকরা। এক্ষেত্রে পোশাকের ক্রয়াদেশে ভারসাম্য রাখতে বড় ব্র্যান্ড বায়ারগুলোকে বিশেষ ভূমিকা রাখার কথাও বলছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। করোনা সংক্রমণের প্রকোপ যত বাড়ছে, বিশ্ববাজারের মতো বাংলাদেশের রপ্তানিও টালমাটাল হয়ে পড়ছে। মহামারীর এই সময়ে এপ্রিল পর্যন্ত 1150 কারখানায় কেবল পোশাকের রপ্তানি আদেশ বাতিল বা স্থগিত হয়েছে $318 কোটি। গত এপ্রিলে ডব্লিউটিওর এক পূর্বাভাসে বলা হয়, বিশ্ববাজারে পণ্যের রপ্তানি কার্যক্রম 13 থেকে 32% কমে যেতে পারে। এছাড়া বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI এর সাম্প্রতিক গবেষণায় দেখানো হয়, বাংলাদেশ যেসব দেশে নিয়মিত পণ্য রপ্তানি করে সেসব দেশের আয় ও চাহিদা কমে যাওয়ায় আগামী অর্থ বছর সার্বিক রপ্তানি কমবে অন্তত 8%। এক্ষেত্রে শুধু পোশাকের রপ্তানি আয় কমতে পারে 9%। ফলে বছর জুড়ে রপ্তানিতে নেতিবাচক প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকবে এমন আশঙ্কার কথাই বলছেন বিশ্লেষকরা। মূল আমদানিকারক দেশগুলোতে যেহেতু স্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়নি, সুতরাং পণ্য চাহিদা সেখানকার ভোক্তাদের না বাড়লে তাদের দেশের আমদানিকারকরাও আমাদের কাছ থেকে পণ্য সেভাবে নিতে চাইবেন না। বিশ্ববাজারে বড় ধরনের মন্দাবস্থার পরিপ্রেক্ষিতে আমরা যে গতানুগতিক নীতি প্রণোদনের কথা চিন্তা করি, যেমন রপ্তানি ভর্তুকি, বিনিময় হারের পুনর্মূল্যায়ন,
তা এই মুহূর্তে রপ্তানিকে বাড়াতে খুব একটা সহায়ক ভূমিকা পালন নাও করতে পারে। পোশাক রপ্তানির নাজুক অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে যুক্তরাষ্ট্র, ইইউ সহ আন্তর্জাতিক ব্র্যান্ড বায়ারদের সাথে সমন্বিত কর্মকৌশল ও বিশেষ উদ্যোগ নেয়ার কথা বলছেন উদ্যোক্তা ও বিশ্লেষকরা। পণ্যের বৈচিত্র্যতা আনতে হবে। এই করোনা ভাইরাস মনে হয় না সহসাই চলে যাবে, তো আমরা যদি সেই সুযোগটা নিতে পারি, মেডিকেল ইকুইপমেন্ট আমরা তৈরি করতে পারি, একটু বৈচিত্র্য আনতে পারি পণ্যে, তখন দেখবো আমাদের বাজার হারানোর কোনো সম্ভাবনা থাকবে না। ক্রেতাদের সঙ্গে নিবিড় সম্পর্ক ধরে রাখা এবং তা আরও উন্নত করা। সেক্ষেত্রে আমাদের রপ্তানিকারকদের পাশাপাশি যারা আমাদের বৈদেশিক দূতাবাসে কমার্শিয়াল কাউন্সিলর হিসাবে আছেন, তারা কিন্তু আমাদেরকে অনেক সাহায্য করতে পারেন। ব্র্যান্ড বায়ারদের এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করার সুযোগ রয়েছে, সেটি হলো নির্দিষ্ট একটি বড় দেশে প্রচুর সংখ্যক অর্ডার না দিয়ে উৎপাদনকারী দেশগুলোর ভিতরে ভারসাম্যপূর্ণভাবে ডিস্ট্রিবিউট করে দেওয়া। হিসাব বলছে চলতি অর্থ বছরের 11 মাস শেষে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে প্রায় $26 বিলিয়ন, যা আগের বছরের একই সময়ের চেয়ে কমেছে প্রায় 19%। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। করোনাকাল দীর্ঘায়িত হলে প্রয়োজনে বাজেট সংশোধন করা হতে পারে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। শনিবার সিপিডি বাজেট সংলাপ শীর্ষক এক ভার্চুয়াল অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠানে চলমান সংকটে পোশাক খাতে বর্ধিত রপ্তানি মূল্যের উৎসে কর কমানো জরুরি বলে মত দেয় সিপিডি। বলছে, করোনা প্রাদুর্ভাবের কারণে দেশের তৈরি পোশাক খাত সংকটে রয়েছে, রপ্তানি কমে গেছে। এমন সময় প্রস্তাবিত বাজেটে রপ্তানির মূল্যের উপর উৎসে কর 0.25% থেকে বাড়িয়ে 0.5% করা হয়েছে, যা সংকট মোকাবেলায় বাড়তি চাপ তৈরি করবে। তবে এবারের বাজেটে মেগা প্রকল্পের বরাদ্দ নিয়ে ব্যাপক সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, এসবের পুনর্মূল্যায়ন হওয়া উচিত। স্বাস্থ্য খাতে যে বাজেটটা দেওয়া হয়েছে সেটা এত কম যে এই প্রেক্ষাপটে আমি যেটা আগে শুরুতে বলেছি, মানুষের মনে এই মুহূর্তে তার জীবন বাঁচানোর চেয়ে, জীবন রক্ষা করার চেয়ে বড় কিছু নাই। তো স্বাভাবিকভাবে এই বাজেটের প্রথম প্রাধান্য হওয়া উচিত ছিল স্বাস্থ্য খাতে। আমরা চেঞ্জ করে যাই খাত, এই খাত থেকে ওই খাতে, এগুলো সবসময় করা যাবে। সুতরাং বাজেট এবং বাইবেল না এবং ধর্মগ্রন্থ না, যেটা সত্যি ইট ইজ পিপলস ডকুমেন্ট, আমাদের ডকুমেন্ট। এইটাকে জনগণের দাবির প্রেক্ষিতে বা কোভিড যদি আরো লিঙ্গার করে আরো ভয়ঙ্কর হয়ে যায়, উই হ্যাভ টু মেবি রিভাইজ এন্ড রিডু অ্যাগেন। সুতরাং এই সকল সীমাবদ্ধতার মধ্যেও আমি বলবো যে আমরা একটা ওয়ার্কেবল, হোপফুল বাজেট আমাদের দেশের জনগণকে দিয়েছি। করোনা মহামারী থেকে সৃষ্ট সংকটে অর্থনৈতিক সংকট মোকাবেলায় বাংলাদেশকে $105 কোটি সহায়তা দেবে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অর্থ সহায়তা দেওয়ার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে কর্মসংস্থান সৃষ্টি, অর্থনীতির পুনরুদ্ধার ও মহামারী প্রতিরোধে সক্ষমতা বাড়াতে 3 প্রকল্পে এই অর্থ ব্যয় করা হবে বলে জানানো হয়। আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, করোনা সংকট জনসাধারণের আয় ও জীবনযাপনে নেতিবাচক প্রভাব ফেলবে। প্রকল্পগুলো দক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও বেসরকারি বিনিয়োগে আকৃষ্ট করে বাংলাদেশের অর্থনীতির পুনরুদ্ধারের সহায়তার পাশাপাশি ডিজিটাল অর্থনীতির ভিত গড়বে। সন্ধ্যা সংবাদে আবারও বিরতি নিচ্ছে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। দেখছি সন্ধ্যা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গালওয়ান উপত্যকা নিজের দাবি করে লাদাখের উত্তেজনার জন্য ফের ভারতকেই দায়ী করেছে চীন। শনিবার এই অভিযোগ করে বেইজিং। উত্তেজনার মধ্যে সীমান্তে সামরিক শক্তি বাড়াচ্ছে বেইজিং ও দিল্লি। আর লাদাখ সীমান্তে চীনের আগ্রাসন নিয়ে সর্বদলীয় ভার্চুয়াল বৈঠকে ভারতীয় সেনা নিহতের জন্য সরকারকেই দায়ী করেন রাহুল গান্ধী। আসমাতুলির ডেস্ক রিপোর্ট। 15 জুন লাদাখ সীমান্তে উত্তেজনা নিয়ে ভারত চীনের মধ্যে দায় চাপানোর পাল্টাপাল্টি অভিযোগের খেলা এখনও শেষ হয়নি। শনিবারও চীনের পক্ষ থেকে বলা হয় লাদাখের সহিংসতার জন্য ভারতেই দায়ী। সে সঙ্গে গালওয়ান উপত্যকাকে নিজেদের বলে দাবি করেছে শি জিনপিং সরকার। অবশ্য দুদেশের সীমান্তে আবারও শান্তি বজায় রাখার কথাও বলছে বেইজিং।
তবে গালওয়ান উপত্যকায় কোনো ছাড় দিতে নারাজ ভারত। চীনের প্রবল আপত্তি উপেক্ষা করেই পূর্ব লাদাখের গালওয়ান নদীর উপরে ৬০ মিটার লম্বা সেতুর কাজ শেষ করেছে ভারতীয় সেনারা। সেই সঙ্গে উভয় দেশ সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় সামরিক উপস্থিতি জোরদার করেছে। জানা গেছে ভারতীয় ভূখণ্ডে ৩০-৪০টি সামরিক যান অস্থায়ী ক্যাম্প তৈরি করে অবস্থান নিয়েছে দিল্লি, আর চীনা অংশে ১০০টি অতিরিক্ত ট্রাক বসিয়ে অবস্থান নিয়েছে বেইজিং। লাদাখ সীমান্তে চীনের আগ্রাসন নিয়ে সর্বদলীয় ভার্চুয়াল বৈঠকে সেনা নিহতের জন্য মোদী সরকারকে দায়ী করেছেন বিরোধী কংগ্রেস দলের রাহুল গান্ধী। তার অভিযোগ, চীনের আগ্রাসনের মুখে ভারতের অংশকে বেইজিংয়ের কাছে সমর্পণ করেছে দিল্লি। তবে সেনা হতাহতের জন্য রাহুল মোদী প্রশাসনকে দায়ী করলেও এই অভিযোগ নাকচ করেন অমিত শাহ। সেই সঙ্গে লাদাখ ইস্যুতে নোংরা রাজনীতি না করার আহ্বান জানান তিনি। পাশাপাশি দেশের স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আসমা তুলি, নিউজ 24। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।